আমরা এখন চলে যাব পরিধির মধ্যে। সো পরিধি.io এখানে গেলাম। ওকে, সো আমরা পরিধি ল্যাবের মধ্যে ঢুকছি। এখন হচ্ছে যে আমরা কি করব, আমরা এই ল্যাবটা ইউজ করে আমরা যেটা বলছিলাম যে আমাদের স্লাইডে যে এই কাজগুলো আমরা হ্যান্ডস অন দেখব। সো এখানে আসলে কি করব, বেসিক্যালি ট্রেসিং উইথ ওপেন টেলিমেট্রি অ্যান্ড গ্রাফনা টেম্পো ইন আ Node.js Redis MySQL অ্যাপ। সো আমরা যদি ওদের ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রামটা খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে আমাদের একটা মানে আমাদের যে মেশিন, সেই মেশিনের মধ্যে একটা Node.js API থাকবে, যার আন্ডারে দুইটা জিনিস থাকবে, রেডিস আর MySQL ডেটাবেস। ঠিক আছে, Node.js API কী করবে, ট্রেস তৈরি করবে, ট্রেস জেনারেট করবে, এবং সেই ট্রেসটা আমাদের আরেকটা কন্টেনার বা একটা ইনস্ট্যান্সের মধ্যে ওপেন টেলিমেট্রি কালেক্টর নামে একটা কালেক্টর বসে থাকবে, সেই ট্রেসগুলো কালেক্ট করবে। ওকে, ট্রেসগুলো কালেক্ট করার পরে সে কী করবে, এইগুলা গ্রাফনা টেম্পোকে দিয়ে দেবে। গ্রাফনা টেম্পো এই ট্রেসগুলোকে নিজের মধ্যে স্টোর করে রাখবে। সো গ্রাফনা টেম্পো ইজ কাইন্ড অফ এ ব্যাক এন্ড। সো সে হচ্ছে তার ডেটাবেসের মধ্যে এগুলো সেভ করে রাখবে ট্রেসগুলো। তারপরে কি হবে, তারপরে যে গ্রাফানার কথা বলতেছি না, গ্রাফানা, এই গ্রাফানাটা হচ্ছে যে একটা ভিজুয়ালাইজেশন টুল বা একটা ফ্রন্ট এন্ড, যে আসলে এই গ্রাফানা টেম্পো থেকে ট্রেসগুলোকে কালেক্ট করে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে। ঠিক আছে, তো বেসিক্যালি এইটাই হচ্ছে পুরা ওয়ার্কফ্লো আমাদের এই ল্যাবের। সো আমরা যেটা এখন শুরু করব সেটা হচ্ছে যে আমরা যদি ওদের এই ডাইরেকশনগুলো দেখি, এখানে বলতেছে কিছু কম্পোনেন্টস আছে লাইক Node.js অ্যাপ, MySQL, Redis, ওপেন টেলিমেট্রি কালেক্টর। তো এখানে বলে দিচ্ছে যে আমরা আসলে, আমি যতদূর চিন্তা করতেছি যে আমরা উপরের এগুলো জানি সবাই। ঠিক আছে, ওপেন টেলিমেট্রি কালেক্টর এটা কি, এটা হচ্ছে রিসিভস টেলিমেট্রি ডেটা ফ্রম দ্য Node.js অ্যাপ্লিকেশন। তার মানে এর কাজ হচ্ছে টেলিমেট্রি ডেটাগুলো কালেক্ট করা, এই কারণেই কিন্তু ওর নাম হচ্ছে ওটেল কালেক্টর। Collects, processes and exports telemetry data to Tempo. Tempo key stores the telemetry data traces received from the ODL collector. And Grafana key, Grafana হচ্ছে যে connects to Tempo to visualize the collected traces and provides monitoring and visualization capabilities for the distributed tracing setup. Great. এখন how the connections work. Okay. কি বলছে এখানে, Node.js অ্যাপ টু MySQL। সো Node.js অ্যাপ্লিকেশন MySQLটাকে একটা ডেটাবেস হিসেবে ইউজ করতেছে। রেডিস কি, রেডিস হচ্ছে একটা ক্লায়েন্ট লাইব্রেরি টু কানেক্ট টু দ্য রেডিস সার্ভার। সো রেডিস আমরা ইউজ করবো ক্যাশিংয়ের জন্য। Node.js অ্যাপ টু ODL কালেক্টর, দ্য ওপেন টেলিমেট্রি SDK ইন দ্য Node.js অ্যাপ্লিকেশন সেন্ডস টেলিমেট্রি ডেটা টু ODL কালেক্টর। সো বেসিক্যালি Node.js যেটা করবে, ট্রেসিং জেনারেট করবে এবং ওপেন টেলিমেট্রি যে SDKটা আমাদেরকে প্রোভাইড করে সেটাকে ইউজ করে আমরা কী করবো, টেলিমেট্রি ডেটাগুলো ওটেল কালেক্টরের কাছে পাঠাবো, এবং ওটেল কালেক্টর ট্রেসগুলোকে কালেক্ট করবে, কালেক্ট করে টেম্পোর কাছে দিয়ে দেবে ওর স্টোরেজে সেভ করে রাখার জন্য। গ্রাফানা টেম্পোর থেকে এই ডেটাগুলো নিয়ে আমাদেরকে ভিজুয়ালাইজ করাবে। ঠিক আছে, সো বেসিক্যালি এটাই হচ্ছে ওয়ার্কফ্লো। অ্যান্ড প্রিরিকুইজাইট হচ্ছে আমাদের ডকার অ্যান্ড ডকার কম্পোজ সিস্টেম ইনস্টল করার থাকা লাগবে, অ্যান্ড কিছু নলেজ লাগবে লাইক নোড এক্সপ্রেস, সিকুয়েল এটসেট্রা। গ্রেট। সো আমরা এখন এই প্রজেক্টটা শুরু করতে পারি। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের VS কোডটা ওপেন করতে হবে। সো আমরা যদি একটু VS কোড এখানে ক্লিক করি, আমাদের যে পরিধি ল্যাব খুবই জোস একটা VS কোড প্রোভাইড করতেছে, যেটা আসলে একটা লিনাক্স সিস্টেম। এর মধ্যে আপনি কোড টোড করতে পারবেন, আপনার বিভিন্ন টাইপের আর কি লাইক এক্সপেরিমেন্টও করতে পারবেন, ডকার কন্টেনার, নেটওয়ার্কিং এসব দিয়ে। সো ইটস রিয়েলি রিয়েলি অসাম। সো আমি যেটা করবো ফার্স্টে সেটা হচ্ছে যে আমি যেটা ফার্স্ট কাজ করব সেটা হইলো আমি একটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে ট্রেসিং Node.js অ্যাপ। ওকে, গ্রেট। এরপরে আমি যেটা করব, আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি, এটার নাম দিব হচ্ছে, এটার ভিতরে দিব Node.js অ্যাপ। ওকে, এর ভিতরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা টার্মিনাল ওপেন করব। সিডি ট্রেসিং। ওকে, আমরা এখানে থিমটাও চেঞ্জ করতে পারি। সো থিমস, এটা আমি দেব ডার্ক। ওকে, সো সিডি ট্রেসিং। আচ্ছা, আমি একটু থিমটা পাল্টাই নি, মনোকাই, সরি, আমার পছন্দের থিমটা দিই, কারণ আমি আসলে ওই থিম ছাড়া কমফোর্টেবল না।
ডার্ক মনোকাই সোলারাইজ টু মডার্ন ব্লু ডার্ক মডার্ন ওকে ফাইন সো এখন আমি যেটা করব সিডি ট্রেসিং Node.js অ্যাপ সিডি Node.js অ্যাপ ঠিক আছে তাহলে আমি এটার মধ্যে ঢুকলাম ঢুকে আমাকে কী করা লাগবে Node.js ইনিট করার জন্য সেটা হচ্ছে যে yarn আচ্ছা npm দিয়ে করি npm init y ঠিক আছে এরপরে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের প্যাকেজ জেসনের মধ্যে কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে তাহলে এগুলো আমি কীভাবে করবো npm i express ইনস্টল করতে হবে আর কি ইনস্টল করা লাগবে MySQL 2 Redis Sequelize and OpenTelemetry একটা প্যাকেজ সো OpenTelemetry / auto instrumentations node OpenTelemetry / exporter OTLP gRPC আর লাস্টলি OpenTelemetry / সরি স্পেলিং মিস্টেক হয়েছে OpenTelemetry / SDK node ঠিক আছে সো এটা আমি করে ইনস্টল করলাম ওকে সো আমাদের ইনস্টল হয়ে গেছে সো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা আমাদের ডকার কম্পোজ যে ফাইলটা সেটাকে লিখে ফেলবো ডকার কম্পোজ কেন লিখবো কারণ যাতে আমরা একটা কমান্ড দিলেই আমাদের যে যা যা জিনিসপত্র লাগবে কন্টেইনার রেডি হয়ে যায় ঠিক আছে সো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করবো এটার নাম দেবো হচ্ছে docker compose.yaml ফাইল ওকে আচ্ছা এরপরে ডকার কম্পোজ যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে আমরা এটা লিখব সো ফার্স্ট অফ অল আমাদের কি কি লাগবে আগে আমরা একটা ভার্সন দিব ভার্সন আমি একটু বড় করি ভার্সন 3.8 ওকে এরপর আমাকে সার্ভিসেস ডিফাইন করতে হবে কি কি সার্ভিসেস আমার লাগবে তো ফার্স্ট অফ অল আমার কি লাগবে MySQL লাগবে একটা সো MySQL এটার ইমেজ কি হবে ইমেজটা হবে MySQL latest ওকে গ্রেট কন্টেইনার নেম কি হবে কন্টেইনার নেম হচ্ছে আমি দিব MySQL environment এখানে আমি কি করব বেসিক্যালি কিছু env লাগবে আমার সো env গুলো আমি এটার মধ্যে সেট করব ওকে সো MySQL root password এখানে আমি নিলাম root আচ্ছা একটু জাস্ট ওকে সো এখানে আমি আমার env ভ্যারিয়েবল সেট করে দিচ্ছি যে MySQL এর জন্য আমার root পাসওয়ার্ড হচ্ছে root এটা আসলে বাই ডিফল্ট তারপর কি করতেছি MySQL database এখানে আমি কি করতেছি mydb করলাম MySQL user and then MySQL পাসওয়ার্ড এটা আমি বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড দিলাম যে মাই পাসওয়ার্ড ওকে গ্রেট এখন এই MySQLটা কোন পোর্টের মধ্যে চলবে সেটা আমাকে বলে দেওয়া লাগবে তাই না তাহলে আমি এখানে কি বলবো আমার পোর্টটা হবে 3306 হোস্ট মেশিনের 3306 পোর্ট আর ডকার কন্টেইনারে 3306 পোর্ট গ্রেট এরপরে এই যে MySQL যে ডেটাগুলো সেভ হবে সেটার জন্য আমার একটা ভলিউম ডিফাইন করে দিতে হবে তো ভলিউমটা কি হবে
MySQL data স্ল্যাশ আচ্ছা MySQL data নামক একটা ভলিউমের মধ্যে /var/lib/MySQL এইটার ভিতরে আমি এই ডেটাগুলো স্টোর করব। ঠিক আছে, আচ্ছা এটাই গেল আমার MySQL সার্ভিস। এবার আমার একটা সার্ভিস লাগবে, সেটা হচ্ছে Redis। ওকে, রেডিসের মধ্যে আমি কি করতেছি, একটা ইমেজ বলে দিচ্ছি যে তুমি এই ইমেজ থেকে রেডিসটা ডাউনলোড করবা। সো redis stack latest। ওকে, এরপরে কি কন্টেইনার নেম redis। আমার পোর্টস কি লাগবে, আমার পোর্টস লাগবে হচ্ছে 6379। ওকে, দেন আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে 8001। ওকে ফাইন, এই দুইটা পোর্ট কেন নিলাম? ওয়েল, ফার্স্ট পোর্ট যেটা 679 এটা হচ্ছে যে আমার যেখানে আমার রেডিস সার্ভারটা চলবে। ঠিক আছে, সো হোস্ট মেশিনের 679 এবং কন্টেইনারের 679 পোর্ট দুইটার আমি ম্যাপ করলাম। ভালো কথা। এখন প্রশ্ন হইতে পারে যে 2 নম্বর পোর্টের আসলে কাজ কি, 8001। ওয়েল, এই 2 নম্বর পোর্ট রাখা হচ্ছে আমাদের ওপেন টেলিমেট্রির জন্য, কারণ আমরা যে ট্রেসগুলো জেনারেট করব, এই ট্রেসগুলো জেনারেট করার জন্য বা অ্যাডিশনাল কিছু কাজের জন্য আমরা এই পোর্টটাকে ওপেন রাখলাম, যাতে এই পোর্টটাতে ওপেন টেলিমেট্রি হিট করতে পারে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এরপরে কি, এরপরে আমার ভলিউমস ডিফাইন করতে হবে। তার মানে ঠিক MySQL-এর মতন রেডিসেরও কিছু ডেটা সেভ রাখতে হবে লোকালি। তো ওইটা আমরা কোথায় রাখবো? তো সেটার জন্য আমরা একটা ভলিউম ডিফাইন করতেছি, যেটার নাম দিলাম আমি কি রেডিস ডেটা। এর ভিতরে যে ডেটার মধ্যে এই ডেটাগুলো থাকবে। ফাইন, এইবার আসি আমাদের আর কি লাগবে, আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে ওটেল কালেক্টর। সো বেসিক্যালি ওপেন টেলিমেট্রি কালেক্টর। ঠিক আছে, এটা লাগবে আমাদের। এটা আমরা কই থেকে নিব? এটা নেওয়ার জন্য আমাদের একটা ইমেজ ডিফাইন করতে হবে। সো otel/open telemetry কালেক্টর কন্ট্রি, এই ইমেজটা থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এরপর কি কন্টেইনারের নাম হচ্ছে ওটেল কালেক্টর। ঠিক আছে, এরপরে কি, এরপরে হচ্ছে পোর্টসের মধ্যে আমি কি দিব, পোর্টসের মধ্যে আমি দিব 4317। তার মানে এই পোর্টের মধ্যে ওটেল কালেক্টরটা চলবে। আর এইখানে এই যে 55681 এই পোর্টটার কাজ হলো ওই যে ঠিক ওইটা উপরেরটার মতন, অ্যাডিশনাল কোনো কল বা জিআরপিসি কল বা অন্য কোনো টাইপের কাজের জন্য আমরা এই পোর্টটাকে খোলা রাখলাম, কিন্তু মেইন হচ্ছে এই পোর্টটা। ওকে, এরপর আমি কি করতেছি, এরপরে আমি আরেকটা সার্ভিস নিয়ে কাজ করব, এটার নাম হচ্ছে আমাদের টেম্পো। আচ্ছা সরি, এটার তো আমি দিইনি, ভলিউমস ডিফাইন করতে হবে এটা, কারণ ওপেন টেলিমেট্রি কালেক্টরেরও একটা ভলিউম লাগবে যেখানে সে ডেটাগুলো স্টোর করতে পারবে। সো আমি এখানে বললাম যে ওপেন টেলিমেট্রি কালেক্টরের জন্য আমি ভলিউম নিব এখানে যে ওটেল, মানে আমাদের যে হোস্ট মেশিনের যে রুট আছে সেটা। সো এই যে এই ডটটা আমি বোঝাচ্ছি যে আমাদের হোস্ট মেশিনের এই যেই ডাইরেক্টরির মধ্যে আছি আমরা Node.js অ্যাপ, এটার মধ্যেই ./ওটেল কালেক্টর config.yaml এই কনফিগ ফাইলটা আমি কি করব, আমি পাঠিয়ে দিব কন্টেইনারের etc ডাইরেক্টরের মধ্যে ওটেল কালেক্টর config.yaml ফাইল এই নামে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি আমি বলতেছি এখানে যে আমাদের রুট মেশিনের যেই কনফিগ ফাইলটা হবে ওপেন টেলিমেট্রি কালেক্টরের জন্য একটা YAML ফাইল, সেটারে আমি কি করব, আমাদের কন্টেইনারের মধ্যে এই নামে পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা এরপরে ভলিউম গেল, এরপর আমাদের একটা লাগবে কমান্ড। তার মানে কনফিগ ফাইল বানিয়ে আমি পাঠিয়ে দিলাম, কিন্তু কনফিগটারে আমার অ্যাক্টিভেট করতে হবে। সো অ্যাক্টিভেট করার জন্য একটা কমান্ড লেখা লাগবে। এই কমান্ডটা আমি দিলাম এখানে যে config etc/ওটেল কালেক্টর config.yaml। তার মানে আমি ওপেন টেলিমেট্রি কালেক্টর চিনে দিলাম যে ঠিক আছে ভাই, তোমার কনফিগারেশন এই জায়গাটাতে আছে। বেসিক্যালি আমি রুট থেকে যেটা পাঠাইলাম কন্টেনারের মধ্যে সেটাই আমি বললাম যে ঠিক আছে, এটা তোমার কনফিগ হিসেবে তুমি ইউজ করতে পারো। ওকে, আচ্ছা এবারে গেল ওপেন টেলিমেট্রি কালেক্টর। এখন ওপেন টেলিমেট্রি কালেক্টর কী করে, ওপেন টেলিমেট্রি কালেক্টর ট্রেসগুলোকে কালেক্ট করে সে টেম্পোর কাছে পাস করে দেয়। ওকে,
বলে যে ভাই এই যে ট্রেসগুলো আমি নিয়ে আসছি এগুলোকে তুমি এখন তোমার কাছে সেফ রাখো বা এগুলোকে স্টোর করো। সো তার মানে আমাদের একটা সার্ভিস লাগবে, এটার নাম হচ্ছে কি টেম্পো। সো টেম্পোরে আমাদের কনফিগার করা লাগবে। সো টেম্পোর ইমেজের নামটা কি? টেম্পোর ইমেজের নামটা হচ্ছে গ্রাফানা স্ল্যাশ টেম্পো লেটেস্ট। তার মানে এটা গ্রাফানার প্যাকেজ, ঠিক আছে? গ্রাফানা আমাদেরকে দিচ্ছে তার ব্যাকএন্ড হিসেবে। ওকে, কন্টেইনার নেম আমরা দিলাম টেম্পো। তারপর পোর্টসে আমরা এখানে দিব যে 3100 তার মানে এই পোর্টে আমাদের টেম্পোটা চলবে। ফাইন, এই টেম্পো তো কিছু ডেটা স্টোর করবে, রাইট? তো এটার জন্য ভলিউম ডিফাইন করতে হবে। সো আমি কি করব, ভলিউমটা দিব টেম্পো ডট ইয়ামেল। এটারে আমি কোথায় মুভ করব, ইটিসি স্ল্যাশ টেম্পো ডট ইয়ামেল। ওকে, কমান্ডের মধ্যে আমি কি করব, config ডট ফাইল ইটিসি স্ল্যাশ টেম্পো ডট ইয়ামেল। এটা হচ্ছে টেম্পো স্পেসিফিক কমান্ড কনফিগের। ওকে, এটা এরকম হবে। ওকে ফাইন, config ডট ফাইল ইটিসি টেম্পো ডট ইয়ামেল। ফাইন, এরপর আমাদের কি লাগবে, আমাদের আরেকটা পার্ট মিসিং আছে, হোটেল কালেক্টর আছে, টেম্পো আছে। এখন এই ডেটাগুলো কি শুধু স্টোর করলে হবে না, রাইট? সো টেম্পোর এই ডেটাগুলোকে আমাদের কোনো না কোনো ওয়েতে ভিজুয়ালাইজ করতে হবে। সো ভিজুয়ালাইজ করতে আমাদের কী লাগবে, আমাদের লাগবে গ্রাফানা। ওকে, সো এই গ্রাফানার আমাদের কনফিগার করতে হবে। এটার ইমেজটা কি, এটার ইমেজটা হইল গ্রাফানা স্ল্যাশ গ্রাফানা লেটেস্ট। গ্রেট, এরপর এটার কন্টেইনারের নামটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। কন্টেইনারের নাম কি, কন্টেইনারের নাম হলো গ্রাফানা। ওকে ফাইন, পোর্টসের নাম কি, পোর্টসের নাম হইল 3000। তার মানে আমাদের যে রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন যে লোকাল 3000-এ চলে না, ঠিক সেরকম এই গ্রাফানো একটা বলতে পারি রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন বা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। তো এইটাও আমরা 3000-এই চালাবো। তো এই কারণে বলে দিলাম যে ভাই কন্টেইনারের 3000 পোর্ট হোস্টের 3000 পোর্টের সাথে ম্যাপ করা থাকবে। ফাইন, এরপর আমরা একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল প্রোভাইড করতে হবে। এটার নাম কি, এটার নাম হচ্ছে গ্রাফানা সিকিউরিটি অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন। এটা জাস্ট একটা বাই ডিফল্ট দিয়ে দিলাম। ওকে, এখন এই গ্রাফানা যদি এরকম করি আমরা, লাইক গ্রাফানা তো ফ্রন্ট এন্ড, রাইট? এর একটা ডিপেন্ডেন্সি আছে, রাইট? সো এর তো ব্যাক এন্ড ছাড়া চলবে না, বা ব্যাক এন্ডের ডেটা ছাড়া যদি না দিই আমরা তাহলে তো পারবে না কাজ করতে। তো এই কারণেও একটা ডিপেন্ডেন্সি আছে। তো আমি যদি এখন মানে টেম্পোর আগে যদি আমি গ্রাফানা সেট আপ করে স্টার্ট করে ফেলি তাহলে কিন্তু এটা কাজ করবে না, এটা কিন্তু মানে ক্র্যাশ করবে। সো এই কারণে আমি কী বলবো ফার্স্টে, মানে আমি ওরা বলে দেবো যে ডিপেন্ডস অন কার উপর, টেম্পোর ওপর, ঠিক আছে? সো বেসিক্যালি আমি এই নামটা বললাম, ডিপেন্ডস অন টেম্পো। গ্রেট, আচ্ছা এখন আমরা যে ভলিউমগুলো ইউজ করছি লাইক মাইসিকুয়েল আর রেডিসের জন্য, সেগুলো আমাদেরকে একটু বলে দেওয়া লাগবে যে আমরা এই ভলিউমগুলো আমরা যাচ্ছি সেট আপ করতে। তো এটা কোথায় বলবো, এটা বলবো এখানে ভলিউমস। কী কী ইউজ করছে, একটা হচ্ছে মাইসিকুয়েল ডেটা আর একটা হচ্ছে রেডিস ডেটা। শেষ, আমাদের ডকার কম্পোজ ফাইল রেডি। গ্রেট, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের নোড.js অ্যাপ্লিকেশনটা তৈরি করব। ওকে, সো ফার্স্ট অফ অল শুরু করি। তো আমি ফার্স্টে যেটাতে শুরু করব সেটা হচ্ছে যে আমরা একটা ফোল্ডার তৈরি করব এই নোড.js অ্যাপের মধ্যে। এটার নাম দিব কনফিগের মধ্যে আমি দুইটা ফাইল তৈরি করব। একটার নাম দিব হচ্ছে যে database.js আর আরেকটার নাম দিব হচ্ছে যে আমি redis.js, ঠিক আছে? গ্রেট, এখন এই database.js এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ইউটিলিটি ফাংশন তৈরি করব বা সিকুএল দিয়ে আমরা একটা ইউটিলিটি র্যাপার তৈরি করে রাখবো, যাতে আমরা ইন ফিউচার যখনই আমাদের ডেটাবেস লাগবে তখন আমরা এটা কল করতে পারি। সো কনস্ট, এটা একটা লেখাটা বড় করি, const sequelize is equal to const require
রিকোয়ার্ড সিকুয়েলাইজ এবং এখান থেকে আমি কনস্ট্রাক্টরটা ইম্পোর্ট করে ফেলবো। আচ্ছা, এরপর আমি কী করবো, আমি একটা সিকুয়েলাইজ র্যাপার তৈরি করব। সো নিউ সিকুয়েলাইজ, এটার নাম আমি কি দিব, আমার ডেটাবেস মাইসিকুয়েল ডেটাবেসের কী নাম ছিল, ইউজার নেম মাইডিবি, মাই ইউজার অ্যান্ড মাই পাসওয়ার্ড। দেন একটা অপশন দিলাম, অপশনের মধ্যে আমি কি দিব, হোস্ট লোকাল হোস্টে চলবে আমাদের ডেটাবেসটা, আর ডায়ালেক্ট মাইসিকুয়েল। ওকে, গ্রেট। এটার আমরা কি করব, এক্সপোর্ট করব, মডিউল ডট এক্সপোর্টস সিকুয়েলাইজ। ফাইন। এবার আমাদেরকে রেডিসটা একটু কনফিগার করতে হবে, ঠিক এভাবেই। সো রেডিসের মধ্যে আমি ঢুকলাম, const redis is equal to require redis const client redis dot create client। আমি একটা ক্লায়েন্ট ক্রিয়েট করতেছি রেডিসের, এবং এখানে আমরা ইউআরএলটা দিয়ে দেবো, ইউআরএল redis localhost 6379। ওকে, দেন আমরা কি করব, ক্লায়েন্ট ডট কানেক্ট ডট ক্যাচ কনসোল ডট এরর। সো বেসিক্যালি আমরা একটা কলব্যাক ফাংশন প্রোভাইড করলাম, যাতে হচ্ছে যে আমাদের রেডিস ক্লায়েন্ট যখন কানেক্ট করতে যাবে তখন যদি কোনো এরর হয় তাহলে সে কনসোল করবে এরর। ওকে, ফাইন। এরপর যেটা করব, ক্লায়েন্ট ডট অন, যদি ক্লায়েন্টের কোনো এরর হয় তাইলে আমি কি করব, এররটারে নিয়ে আমি কনসোল ডট এরর করবো, এখানে রেডিস এরর। লাস্টলি এটার আমি এক্সপোর্ট করব, সো মডিউল ডট এক্সপোর্টস ক্লায়েন্ট। ওকে, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কিছু মডেল ডিফাইন করতে হবে। লাইক আমরা আমাদের ডেটাবেস রেডিস এগুলা ইমপ্লিমেন্ট করছি, এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের কিছু মডেল লাগবে। সো আমরা যেহেতু একটা বেসিক এপিআই তৈরি করব, সো বেসিক এপিআই এর জন্য আমরা একটা সিম্পল মডেল বানাবো, এটার নাম দিব হচ্ছে ইউজার ডট জেএস। আমরা ইউজার নিয়ে কাজ করব। ওকে, এখন যদি আমাদের ইউজার নিয়ে কাজ করতে হয়, সো আমাদের একটা ইউজার মডেল তৈরি করতে হবে, রাইট? সো ইউজার মডেল কীভাবে তৈরি করব, ইউজার মডেল আমরা সিকুয়েলাইজে তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমরা যে সিকুয়েলাইজটা এক্সপোর্ট করছিলাম সেখান থেকে আমরা একটা জিনিস ইম্পোর্ট করব। সো রিকোয়ার config ওকে সরি সিকুয়েলাইজ আসে না কেন, সিকুয়েলাইজ এখান থেকে আমরা কি নিব, এখান থেকে আমরা নিব হচ্ছে ডেটা টাইপস ভ্যালিডেশনের জন্য। আচ্ছা, const সিকুয়েলাইজ ইজ ইকুয়াল টু, এটা কই থেকে নিব, এটা হচ্ছে আমরা যেই ক্লায়েন্টটাকে এক্সপোর্ট করলাম কিছুক্ষণ আগে সেটাই আমরা ইম্পোর্ট করবো এখানে, config স্ল্যাশ ডেটাবেস। ঠিক আছে, ওকে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ইউজার সিকুয়েলাইজ ডট ডিফাইন, এই মডেলটার নাম দিলাম হচ্ছে ইউজার, একটা অবজেক্ট নিলাম, অবজেক্টটা নেওয়ার পর এখানে আমি বলে দিব যে ইউজার নেম টাইপ ডেটা টাইপস ডট স্ট্রিং অ্যালাউ নাল ফলস, তার মানে ইউজার নেম নাল হওয়া যাবে না। এরপর আমি কি দিব, ইমেলের টাইপ দিব হচ্ছে ডেটা টাইপস ডট স্ট্রিং, আর অ্যালাউ নাল এটা দিব আমি হচ্ছে ফলস। গ্রেট। এরপর আমি সিম্পলি এটাকে এক্সপোর্ট করব এই মডেলটারে, সো মডিউল ডট এক্সপোর্টস ইউজার। ফাইন। এরপর আমাদের সব কিছু মোটামুটি রেডি। এখন আমরা এই যে ওপেন টেলিমেট্রিতে যে আমরা ট্রেসিং করব, ঠিক আছে, মানে আমাদের যে নোড.জেএস অ্যাপ কিছু ট্রেস জেনারেট করবে বললাম, এটা কীভাবে করবে, এটা করার জন্য আমাদের কোডটাকে, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে
সেই অ্যাপ্লিকেশনটাকে তৈরি করতে হবে, ওরে বলতে হবে যে ঠিক আছে তোমার যখনই কোনো রিকোয়েস্ট এসব জায়গাতে যাবে বা এইসব জায়গায় ইন্টারেক্ট করবে তখনই তুমি একটা ট্রেস জেনারেট করে ফেলবা যে কী আসলে কই যেতেছে রিকোয়েস্টটা, ঠিক আছে। তো এইভাবে যে জিনিসটাকে প্রিপেয়ার করবো এটারে বলতেছে আমি ইনস্ট্রুমেন্টেশন। তো ওই ইনস্ট্রুমেন্টেশন করার জন্য আমাকে একটা ওপেন টেলিমেট্রির একটা প্যাকেজ ইউজ করতে হবে, এটার নাম হচ্ছে ওপেন টেলিমেট্রি অটো ইনস্ট্রুমেন্টেশনস নোড, ঠিক আছে। এটাকে আমরা করছি ইনস্টল, আই থিঙ্ক করি নাই, ইয়েস আমরা করি নাই। সো আমরা একটু করে ফেলি ঝটপট। সো আমাদেরকে যেটা করা লাগবে, আমরা যদি একটু টার্মিনালটা ওপেন করি আবার, আমাদের এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। সো npm i, এটার নাম হচ্ছে ওপেন টেলিমেট্রি স্ল্যাশ অটো ইনস্ট্রুমেন্টেশনস নোড, ওকে। তাহলে এটা ইনস্টল হবে। আর আমাদের আরেকটি জিনিস করা লাগবে, সেটা হচ্ছে ওকে আমরা মুভ করতে থাকি, যখন ডেটা লাগবে আমরা ইনস্টল করে নেব। সো আমরা হচ্ছে যে এখন কই যাব, মডেলস, ওকে ফাইন। সো এখন আমরা একটা ফাইল তৈরি করবো, এটার নাম দিব হচ্ছে tracing.js। এর কাজ হচ্ছে ট্রেসিংগুলোকে ম্যানেজ করা, লাইক ট্রেস জেনারেট হবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে সেটাকে হ্যান্ডেল করা। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমরা একটা প্যাকেজ মানে ইনস্টল করছিলাম, এটার নাম হচ্ছে কি ছিল, ওপেন টেলিমেট্রি এসডিকে নোড। তার মানে নোডে ওপেন টেলিমেট্রি ইউজ করার জন্য একটা এসডিকে দেয়, সেখান থেকে আমরা নোড এসডিকে নামের যে কনস্ট্রাক্টরটা সেটা আমরা ইম্পোর্ট করলাম, ফাইন। এরপর আমাদেরকে কী করা লাগবে, এরপর আমাদেরকে রিকোয়ার করতে হবে এটা এখান থেকে ওপেন টেলিমেট্রি এক্সপোর্টার OTLP gRPC। সো এটার কাজ কি, এটার কাজ হলো ওপেন টেলিমেট্রির মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন থেকে ট্রেসগুলোকে আমরা এক্সপোর্ট করব। কোথায় করব, ওপেন টেলিমেট্রির প্রোটোকল gRPCর মাধ্যমে। সো এখানে আমি এখানে নিব OTLP ট্রেস এক্সপোর্টার, নট মেট্রিক এক্সপোর্টার, এটা মাথায় রাখতে হবে, ওকে। এরপরে আমাদের কী করা লাগবে, আরেকটা জায়গা থেকে প্যাকেজ ইম্পোর্ট করা লাগবে, সেটা হচ্ছে যে মাত্র যেটা করলাম ওপেন টেলিমেট্রি অটো ইনস্ট্রুমেন্টেশনস নোড। এর কাজ কি, এটা দেখেন, ইনস্ট্রুমেন্টেশন মানে আমরা জানি যে ইনস্ট্রুমেন্টেশন মানে কি, মানে হচ্ছে আমাদের কোডটাকে প্রিপেয়ার করা আগে থেকে। আর অটো ইনস্ট্রুমেন্টেশনস মানে আমাদের কোনো অ্যাডিশনাল কোড লেখা লাগবে না, এই কোনো একটা ফাংশন কল করলেই অটোমেটিকলি আমাদের যে প্রজেক্টটা বা আমাদের যে এক্সপ্রেস অ্যাপ্লিকেশন সেটা অটোমেটিকলি ইনস্ট্রুমেন্টেড হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি নিব, একটা ফাংশন নিব গেট নোড অটো ইনস্ট্রুমেন্টেশনস, ওকে গ্রেট। দেন আমি এখান থেকে নিব রিসোর্স রিকোয়ার ওপেন টেলিমেট্রি স্ল্যাশ রিসোর্সেস, ওকে। এখান থেকে আমরা কি নিব, এখান থেকে আমরা নিব একটা কনস্ট্রাক্টর, এটার নাম হচ্ছে রিসোর্স। সো বেসিক্যালি ওপেন টেলিমেট্রির মধ্যে ট্রেস যেতে পারে অনেকগুলো মাইক্রো সার্ভিস থেকে, রাইট। হইতে পারে ইউজার, হইতে পারে কার্ড, হইতে পারে অর্ডার্স, হইতে পারে পেমেন্টস, হইতে পারে শিপিং, হইতে পারে ট্র্যাকিং, এনিথিং। সো এগুলোর আমরা একটা রিসোর্স হিসেবে চিন্তা করি। তো যখন আমরা কোনো একটা মাইক্রো সার্ভিসে বা কোনো একটা সার্ভিসে আমরা ইনস্ট্রুমেন্টেশন করব বা ট্রেস জেনারেট করার চেষ্টা করব, তখন আমাদের প্রতিটা সার্ভিসকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন সার্ভিস, ওইটা কোন সার্ভিস। তো এইগুলোর আমরা একটা রিসোর্স বলবো। তো রিসোর্সটাকে ডিফাইন করার জন্য আমাদের একটা বাই ডিফল্ট ওপেন টেলিমেট্রি রিসোর্স নামে কনস্ট্রাক্টর প্রোভাইড করে, যেটাতে আসলে আমরা ওদের কনভেনশন মেনটেন করে কিছু জিনিস ডিফাইন করতে পারি, ঠিক আছে, কিছু রিসোর্স ডিফাইন করতে পারি। আচ্ছা, এটা গেল একটা জিনিস আমাদেরকে ইম্পোর্ট করা লাগবে, সেটার নাম হইতেছে, এই প্যাকেজটার নাম হচ্ছে ওপেন টেলিমেট্রি এটা কি বানান বলিছে, সিমেন্টিক কনভেনশনস, ঠিক আছে। এই সিমেন্টিক কনভেনশনস মানে কি, মানে হচ্ছে যে এই রিসোর্সের মধ্যে আবার কিছু অ্যাট্রিবিউটস থাকে, সেগুলো ডিফাইন করার জন্য ওরা আমাদেরকে বাই ডিফল্ট একটা দেয়, বাই ডিফল্ট আমাদেরকে একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে, যেটাতে আসলে আমরা ওদের কনভেনশন বা সিমেন্টিক কনভেনশন মেনটেন করে কাজগুলো করতে পারবো, ফাইন। ফার্স্ট আমাদেরকে রিসোর্সটা ডিফাইন করতে হবে।
সো কনস্ট রিসোর্স ইজ ইকুয়াল টু রিসোর্স ডট ডিফল্ট। এটার মানে কি, মানে হচ্ছে যে returns a resource that identifies the SDK in use। তার মানে একটা বাই ডিফল্ট প্রিডিফাইন্ড করে একটা রিসোর্স সে আমাকে রিটার্ন করতেছে। এর ভিতরে আমি আমার যে নতুন রিসোর্স এটার আমি মার্জ করব। ওকে, মার্জ করব কিভাবে, নিউ রিসোর্স। তার মানে যে রিসোর্সটা মানে ওপেন টেলিমেট্রি প্রোভাইড করতেছে সেটাতে আমি নিউ একটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এটার ভিতরে আমার এখন বলতে হবে যেটার নাম কি বা এটার ভ্যালু আসলে কি। তো এটার যে অ্যাট্রিবিউটটা অবজেক্টের মধ্যে কি থাকে, কি ভ্যালু পেয়ার থাকে, রাইট। কিটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট আর ভ্যালুটা তো ভ্যালু। সো অ্যাট্রিবিউটটা ডিফাইন করার জন্য আমি কি করব, সিমান্টিক রিসোর্স অ্যাট্রিবিউটস ডট সার্ভিস নেম, ঠিক আছে। এটার নাম আমি কি দেবো, ইউজার সার্ভিস। গ্রেট, আমার রিসোর্স ডিফাইন করা শেষ। এরপরে আমি আমাদের যে ট্রেস এক্সপোর্টার সেটাকে আমরা ডিফাইন করব। সো নিউ OTLP ট্রেস এক্সপোর্টার। এটার ভিতরে আমি একটা অবজেক্ট পাস করব। এটার ইউআরএল দিব হচ্ছে, এটা ইউআরএল কি দিব, সেই ইউআরএলটা যেটাতে আসলে ট্রেসগুলোর সে এক্সপোর্ট করবে, বাইরে বের করে দেবে। সো লোকাল হোস্ট 4317। ওকে, আচ্ছা, তার মানে এই ইউআরএলটাতে সে কী করবে, ট্রেসগুলোকে এক্সপোর্ট করবে। বুঝতে পারছি, ফাইন। এবার আমরা কি করব, কনস্ট এসডিকে নিউ নোড এসডিকে। আমরা একটা এসডিকে তৈরি করলাম। এসডিকের মধ্যে আমরা কি দিব, আমার রিসোর্সটাকে ডিফাইন করব যে এই রিসোর্সের জন্য আমরা এসডিকে তৈরি করতেছি। তারপর কি করব, ট্রেস এক্সপোর্টারে এখানে সেট করে দিব। অ্যান্ড দেন আমরা বলে দেবো ইনস্ট্রুমেন্টেশনস কী দিয়ে করবো সেটাও আমরা বলে দিতে পারবো। গেট নোড অটো ইনস্ট্রুমেন্টেশনস, এটা আমরা কল করে দিয়ে দেবো, শেষ। তাহলে আমাদের এসডিকেটা প্রিপেয়ার্ড। এখন আমরা জাস্ট এই এসডিকেটা যদি আমরা স্টার্ট করি, এসডিকে ডট স্টার্ট, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের ট্রেসিংটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং, আমাদের মোটামুটি ট্রেসিংটা সেট আপ ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাফোনা টেম্পো, মানে এখানে তোমার ট্রেস এক্সপোর্ট করব, ফাইন, কিন্তু ট্রেসিংটা এক্সপোর্ট করার পরে আমাদের যে গ্রাফোনা টেম্পোর যে কাজগুলো, ওপেন টেলিমেট্রি ক্যারেক্টরের যে কাজগুলো, সেগুলো আমরা এখন দেখব। সো আমি একটু স্টেপ বাই স্টেপ আগেই। সো ফার্স্ট টাইম দেখবো যে ওপেন টেলিমেট্রি কালেক্টর কীভাবে, ওকে। সো আমাদের এই ট্রেসিং ডট জেএসের যে কাজটা ছিল, ট্রেসিং বা ইনস্ট্রুমেন্টেশন তৈরি করা, সেটা আমাদের ডান। সো এখন আমরা একটু দেখব যে কীভাবে ওপেন টেলিমেট্রি কালেক্টর এটার যে কনফিগ ফাইলটা সেটাকে আমরা কনফিগার করতে পারি। ওকে, সো আমরা রুটের মধ্যে, মানে নোড.js অ্যাপের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করব। এটার নাম দিব কি, হোটেল কালেক্টর কনফিগ ডট ইয়ামল, ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল এই ওপেন টেলিমেট্রি ক্যারেক্টর জন্য কী করতো আমাদের কি মনে আছে? ওপেন টেলিমেট্রি ক্যারেক্টর কী করে, আমাদের যে নোড.js যে ট্রেসিং ডট জেএস যেটা লিখলাম, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ট্রেস জেনারেট করা, রাইট। এই ট্রেসটাকে জেনারেট করার পরে এটাকে কালেক্ট করবে কে, কালেক্ট করবে হচ্ছে ওপেন টেলিমেট্রি কালেক্টর। ওকে, সো এইটারে আমরা এখন কনফিগার করব যে ও কীভাবে কালেক্ট করবে, কই থেকে কালেক্ট করবে, কোন প্রোটোকলে কালেক্ট করবে, এই বিষয়গুলোকে আমরা এখন এটা লিখব বিস্তারিত, ঠিক আছে। সো ওপেন টেলিমেট্রি ক্যারেক্টরের কনফিগ লেখার জন্য আমাদের কিছু রুল ফলো করতে হবে। সেটা কি, ফার্স্ট অফ অল রিসিভার্স মানে আসলে কে কে রিসিভ করবে এই ট্রেসগুলা। তো আমি ফার্স্টে বললাম ওপেন টেলিমেট্রি প্রোটোকল। ওকে, ওপেন টেলিমেট্রি প্রোটোকলের মধ্যে প্রোটোকলস কী কী আছে, একটা আছে জিআরপিসি। এই জিআরপিসি প্রোটোকল এটার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা হইল 0.0.0.0, তার মানে যে কোনো আইপি অ্যাড্রেস এটার 4317। আমরা যদি ট্রেসিং ডট জেএসে যাই তাহলে আমরা দেখবো যে ট্রেসটাকে আমরা পাঠাচ্ছি কোথায়, 4317-এ। ওকে, তো এই জন্য পাঠাচ্ছি, গ্রেট। দেন HTTPর যে প্রোটোকলটা, এটা কই থাকবে, এটা থাকবে হচ্ছে endpoint 0.0.0.04318, গ্রেট। এরপর আমাদের এক্সপোর্টার্স, এইটাকে আমাদের ডিফাইন করা লাগবে। সো এক্সপোর্টার্স কী কী আছে, একটা হচ্ছে লগিং
সো এক্সপোর্টার্স মূলত আমরা কি বোঝাচ্ছি যে আমরা যে কালেক্টটা করব, কালেক্ট করার পর এটাকে আমরা কোথায় কোথায় এক্সপোর্ট করব সেই বিষয়গুলোকে আমরা এখানে ডিফাইন করতেছি। সো একটা হচ্ছে লগিংয়ের জন্য আমরা এক্সপোর্ট করব, একটা হচ্ছে ওপেন টেলিমেট্রি প্রোটোকল, এটা হচ্ছে আমাদের এক্সপোর্টার। এটা কই বসে আছে? এটা বসে আছে টেম্পোতে, টেম্পো 4317। তার মানে টেম্পো কন্টেইনার, এটার মানে বোঝাচ্ছে টেম্পো নামক যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারের মধ্যে 4317 পোর্ট। আচ্ছা, টিএলএস ইনসিকিওর, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি সো এই কারণে আমরা বলে দিলাম যে ইনসিকিওর ট্রু, তার মানে সিকিওর না হইলেও ডোমেনটা যাতে ঠিকমতো কাজ করে। ওকে ফাইন। এরপরে কি ডিবাগ, এই ডিবাগ টাইপের যে এক্সপোর্টারটা এটা জাস্ট হচ্ছে যে আমাদের লগের মধ্যে আমরা দেখতে পারবো ভার্বোসিটি, এটা ডিটেল করে দিলাম যাতে ডিটেল লগ দিতে পারি। ওকে, এরপরে আমাদেরকে সার্ভিস ডিফাইন করতে হবে এই ওপেন টেলিমেট্রি কালেক্টরে। সো সার্ভিস কী আছে? একটা হচ্ছে পাইপলাইনস। সো পাইপলাইনটা কীরকম হবে সেটা বলে দেওয়া লাগবে। সো ট্রেসেসের ক্ষেত্রে কী হবে? ট্রেসেসের ক্ষেত্রে আমার রিসিভার্স হইল ওটিএলপি, ওপেন টেলিমেট্রি প্রোটোকল, তার মানে এই যে এটা। তারপর কি করতেছে? প্রসেসর্স, তার মানে এই যে এই ট্রেসটা দেশে রিসিভ করলো ওটিএলপি, এরপরে কি আমরা কোনো প্রকার প্রসেসিং চালাতে যাচ্ছি ট্রেসিংয়ের পর? যদি না চাই তাহলে আমরা এমটিআর রাখবো। রাইট নাও আমাদের আসলে প্রসেসিং চালানোর কোনো দরকার নেই। আচ্ছা, এরপর এটার এক্সপোর্ট করবো কিভাবে? এক্সপোর্ট করবো তো হইতেছে লগিং আর হচ্ছে ওটিএলপিতে, লগিং আর ওটিএলপি, ঠিক আছে? আচ্ছা, ট্রেসের পরে যে ম্যাট্রিক্সগুলো আমি কি করব সেটা বলে দেওয়া লাগবে। সো এটার ক্ষেত্রে রিসিভার্স হচ্ছে ওটিএলপি এবং এক্সপোর্টার্স হচ্ছে আমার ডিবাগ। সো দিস ওয়ান, এটা জাস্ট করবে লাইক ডিবাগ টাইপের লগ আমাদের কনসোলে দেখাবে। আচ্ছা, এরপরে কি লগস, এই লগস আমি কি করব? রিসিভার্স ওটিএলপি অ্যান্ড এক্সপোর্টার্স, এটা হচ্ছে ডিবাগ, সেম, এটা হচ্ছে জাস্ট কনসোলে প্রিন্ট করে দেখাবো, দ্যাটস ইট। আচ্ছা, এগুলো গেল হচ্ছে আমাদের ওপেন টেলিমেট্রি ক্যারেক্টারের কনফিগারেশন। এখন ওপেন টেলিমেট্রি এগুলোটা কালেক্ট করে কি করবে? সে হচ্ছে টেম্পোর কাছে পাঠাবে, তাই তো? তো টেম্পোর কাছে যেহেতু পাঠাবে সো আমাদের এই টেম্পোটারেও কনফিগারেশন করতে হবে। সো আমরা কি করব? আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফাইল তৈরি করব, এটার নাম দিব tempo.yaml। এই tempo.yaml-এর কাজ কি হবে? সার্ভার http listen port, আমার টেম্পো সার্ভার কোন পোর্টে লিসেন করবে? 3100, ঠিক আছে? আচ্ছা, ডিস্ট্রিবিউটর, এখানে আমরা যেটা করতেছি সেটা হলো রিসিভার্স, তার মানে এরা হইলো রিসিভার্স, তার মানে এরা ফার্স্টে ট্রেসটাকে রিসিভ করবে। ওকে, ওটিএলপি প্রোটোকলস, সো আমাদের জিআরপিসি প্রোটোকলে যেহেতু এই ট্রেসগুলো আসবে সো এটার এন্ড পয়েন্ট কই জানি ছিল, আমরা যদি একটু এখানে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা পাঠিয়েছি কোথায়? টেম্পো নামক কন্টেইনারের 4317 নামক পোর্টে। তাহলে আমাদের এখানে বলে দেওয়া লাগবে যে এন্ড পয়েন্টটা আসলে 0.0.0.04317। ওকে ওকে, দেন আমরা কি করব? আমরা যেটা করব সেটা হলো এটার যে ইনজেস্টার, এটার আমরা কনফিগারেশন করা লাগবে। এখন ইনজেস্টার আসলে জিনিসটা কি? আচ্ছা, আগে একটু বুঝাই। সো ইনজেস্টার মূলত কি? আসলে ইনজেস্টার মূলত হচ্ছে যে মানে এই ট্রেসগুলোকে আমরা যে ইনজেস্ট করব বা আমরা যে আমাদের টেম্পোর যে স্টোরেজটা এটার মধ্যে যে আমরা অ্যাড করব বা স্টোর করে রাখবো, এই পুরো প্রসেসটারে আমরা বলতেছি ইনজেস্টন, ঠিক আছে? তো এই ইনজেস্ট করার ক্ষেত্রে কিছু রুলস, কিছু কনফিগারেশন থাকতে পারে। এখন কী কনফিগারেশন থাকতে পারে? একটা হইল ট্রেস আইডল পিরিয়ড 30 সেকেন্ড, ওকে, ম্যাক্স ব্লক বাইটস, এটা 1 মিলিবাইট হবে। সো আমরা কী দেবো? 10485676। এটার মানে কি? এটার মানে হইল
1 MIB বা মিলিবাইট ইন বাইটস। ঠিক আছে, গ্রেট। আচ্ছা, এখন এটা আসলে কি করলাম, ট্রেস আইডল পিরিয়ড, এটার মানে কি? এটার মানে হইল যে ইনজেস্টার তখনই থেমে যাবে যখনই হচ্ছে যে মানে আমাদের এক একটা ট্রেস যে ইনজেস্ট করবো মানে অ্যাড করবো, সেই অ্যাড করাটা থামবে তখনই যখন আমি দেখবো যে ট্রেসটা 30 সেকেন্ড ধরে আর কোনো নতুন ট্রেস আসতেছে না। সো আমি যদি এক্সেলিডোতে যাই, এখানে যাই, যদি আমি টাকা কি করি, ফর এক্সাম্পল একটা পেন নিলাম, পেন নিয়ে আমি জাস্ট এখানে দেখাই যে সাপোজ আমার একটা ট্রেস এবং দেন আসতেছে 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 হঠাৎ আসা বন্ধ হয়ে গেল। এখন বন্ধ হওয়ার সাথে সাথে কি আমি বলবো যে এই ট্রেসটা শেষ, এই পর্যন্তই ট্রেস? না, আমি একটু ওয়েট করব, আমি 30 সেকেন্ড পর্যন্ত এখানে আমি ওয়েট করব। ঠিক আছে, যে আর কোনো ট্রেসিং আসতেছে কি না। যদি না আসে তাহলে আমার একটা ট্রেস হিসেবে আমি এটাকে কাউন্ট করব যে এতটুক একটা ট্রেস। ঠিক আছে, এতটুকু একটা ফুল ট্রেস। তো এইটাই আসলে বুঝিয়ে দিচ্ছে। এবং প্রত্যেকটা ট্রেস হাইস্ট সাইজ হইতে পারে আমার লাইক 1 মিলিবাইট। ঠিক আছে, সো এটি আসলে দেন আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে কুয়েরিয়ার। এই কুয়েরিয়ার কি? কুয়েরিয়ার হইল সেই জিনিস যেটা আসলে কুয়েরি করে ডেটাগুলো আনবে আমাদের। সো ফ্রন্ট এন্ড ওয়ার্কার, এই ফ্রন্ট এন্ডের অ্যাড্রেসটা কোথায় হবে? এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কার যেটা ফ্রন্ট এন্ডে কাজ করবে, এবং এটার অ্যাড্রেসটা হইল 127.0.0.19098। এটার কাজ হচ্ছে মূলত আমাদের এই যে ডেটাগুলো কুয়েরি করে নিয়ে আসা, এই কারণে এটা আমরা বলতেছি কুয়েরিয়ার। গ্রেট। এরপর হচ্ছে স্টোরেজটাকে ডিফাইন করতে হবে। স্টোরেজ ট্রেসের ক্ষেত্রে, মানে ট্রেস যদি আসে তাহলে এটাকে কই স্টোর করব? এটা আমরা স্টোর করবো আপাতত লোকালে। ঠিক আছে, এই লোকালের অ্যাড্রেসটা আমরা বলে দিব যে এটার পাথ কোথায়। পাথটা হইতেছে temp/tempo/traces। লাস্টলি বাট নট দ্য লিস্ট, কম্প্যাক্টর। কম্প্যাক্টরের কাজ কি আসলে? কম্প্যাক্টরের কাজ হইল যে এই টেম্পোর যে স্টোরেজটা, এই স্টোরেজটা সবসময় লিন কম্প্যাক্ট রাখা। এখন আপনার যদি একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন থাকে, যেটা বিশাল বড় অ্যাপ্লিকেশন, যেটার মিলিয়ন কাস্টমার আছে, ইউজার আছে, তো এরকম একটা ইউজারের ট্রেস প্রচুর হবে, প্রচুর। এতগুলো ট্রেস যদি আপনি আজীবন রেখে দেন আপনার সিস্টেমে, তাহলে আপনার সিস্টেমের আসলে জায়গা থাকবে না, জায়গা বলতে কিছু থাকবে না। ঠিক আছে, তো এইটারে অলওয়েজ ক্লিন রাখতে বা লিন রাখতে বা কম্প্যাক্ট রাখতে আমরা কি করব? আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারি। এর মধ্যে একটা স্ট্র্যাটেজি হইল কম্প্যাকশন। এই কম্প্যাকশনের মধ্যে আবার কি আছে, আমরা কিছু অপশন প্রোভাইড করতে পারি। অপশনটা হলো কি ব্লক রিটেনশন 48 আওয়ার। এটার কাজ কি? এটার কাজ হইল কোনো ডেটা বা কোনো ট্রেস যদি 48 ঘন্টা ওল্ড হয়, তাহলে সে অটোমেটিকলি এটারে রিমুভ করে দিবে বা এটাকে ডাম্প করে দিবে। তাহলে কি হবে, আমাদের যে স্টোরেজটা আছে এটা সবসময় ক্লিন থাকলো, অর্গানাইজ থাকলো এবং কম্প্যাক্ট থাকলো। সো দিস ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড দিস কনফিগারেশন। ওকে, গ্রেট। সো আমাদের গ্রাফোনা, টেম্পো, ওপেন টেলিমেট্রি কালেক্টর এগুলো হচ্ছে ডান। এখন আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো আমাদের জাস্ট একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন, এটাকে আমাদের রান করতে হবে। ঠিক আছে, সো আমি যেটা করব, আমি একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন তৈরি করব আমাদের এই যে রুটে। সো index.js এটা দিলাম, দিয়ে সিম্পলি আমি কি করবো, এখানে রিকোয়ার ট্রেসিং, যেটা আমি অলরেডি করছি। এরপর কি করব, const express is equal to require express sequelize require config/database const redis client require config/redis
ইউজার মডেলটা নিলাম, require models / user const trace require OpenTelemetry / API. Fine. Then const app is equal to express app.use express.json দেন আমি কি করব, আমি একটা মিডলওয়্যার তৈরি করব ক্যাশ করার জন্য। সো মিডলওয়্যার টু ক্যাশ রেসপন্সেস ক্যাশ async request response next। সো আমি এখান থেকে ইউজার নেমটা নিব, const username is equal to request.params। সো এখান থেকে বেসিক্যালি জাস্ট লাইক আমরা ক্যাশ করতেছি। দেন আমরা জাস্ট ট্রাই ক্যাচ ব্লক নিব একটা, console.error redis error। ট্রাই ব্লকের মধ্যে আমি কি দিব, const data is equal to await redis client.get username। ওকে, দেন আমি যেটা করব যে যদি আমার ডেটা থাকে অলরেডি ক্যাশ করা থাকে, যদি আমার অলরেডি ক্যাশ করা থাকে তাহলে আমি রিটার্ন response.json json.parse data, আর যদি না থাকে তাইলে আমি নেক্সট কল করব। গ্রেট। আচ্ছা, এবার আমি যেটা করব এখানেও আমি একটা নেক্সট কল করে দেব। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের একটা করা লাগবে, সেটা হচ্ছে যে ক্যাশটাকে ইনভ্যালিডেট করা একটা মিডলওয়্যার লাগবে। সো invalidate cache middleware const invalidate cache is equal to async request response next। invalidate cache এর ক্ষেত্রে আমরা যেটা করব, const username is equal to request.params। if username যদি থাকে তাহলে আমরা কি করব, try catch error await redis client.delete username। আমরা redis থেকে আমি ডিলিট করে ফেললাম, and console.error redis error great। and then সব কাজ শেষ করার পর আমি জাস্ট কি করব, নেক্সটটাকে কল করে দেব। ওকে, এবার আমরা কিছু রাউট তৈরি করব। সো আমি ফার্স্টে যে রাউটটা তৈরি করব সেটা হচ্ছে জাস্ট সিম্পল হ্যালো ওয়ার্ল্ড। সো app.get, এটা হচ্ছে রুট রাউট, রিকোয়েস্ট response.send hello world। তারপর app.get /user এর মধ্যে আমি যেটা করব, এই রাউটটা আসলে কেন ইউজ করব, এটার কারণ হচ্ছে যে আমি সকল ইউজারের ডেটা চাইতেছি, রাইট? তো বেসিক্যালি যেটা করতে পারি আমরা সেটা হইল const span। সো এই স্প্যানগুলোকে আসলে আমরা ভিডিও এডিটিংয়ের কি ফ্রেমের সাথে কল্পনা করতে পারি,
স্প্যান মূলত যে এখান থেকে আমার ট্রেসটা শুরু হচ্ছে, বিষয়টা এরকম। সো আমাদের ট্রেসের শুরু এবং শেষ এটাকে বোঝানোর জন্য আমরা স্প্যান ইউজ করি। সো এখানে আমি কী করব, স্প্যান ট্রেস ডট, এখানে আমি লিখবো যে গেট ট্রেসার। কোন সার্ভিসের জন্য ট্রেসার লাগবে আমার লাগবে হচ্ছে ইউজার সার্ভিসের জন্য, ঠিক আছে। তো ইউজার সার্ভিস ডট স্টার্ট স্প্যান, এটার নাম আমি কি দিব, গেট অল ইউজার্স, এই ফাংশনটার নাম। গ্রেট, তার মানে ইউজার সার্ভিসের মধ্যে গেট অল ইউজার্স নামক সার্ভিসটা স্প্যান তৈরি হইল। এরপর আমি কি করব, ট্রাই ব্লকে যাব, ট্রাই ব্লক অ্যান্ড ক্যাচ ব্লক এরর অ্যান্ড লাস্টলি ফাইনালি ব্লক। ওকে, ট্রাই ব্লকের মধ্যে কি করব, const users is equal to await user dot find all response dot join response dot json users catch error span dot record exception error response or status 500, তার মানে 500 রেসপন্স পাঠাবো যদি এরর হয়, অ্যান্ড জেসন আমি কি পাঠাবো, এররটা পাঠিয়ে দেবো, এরর ডট মেসেজ। অ্যান্ড ফাইনালি ব্লকের মধ্যে আমি স্প্যানটাকে এন্ড করে দেবো, কারণ আমার সব কাজ শেষ, তো ট্রেসিং আর দরকার নাই, তো শেষ। সো এইভাবে আমরা আরেকটা রাউট দেখবো। হ্যাঁ, অ্যাপ ডট গেট ইউজার নেম, এটাকে আমরা ক্যাশ করব, এখানে মিডল বার বসাইলাম। তারপর আমরা আমাদের যে কন্ট্রোলারটা আছে সেটাকে আমরা রান করব, সো রিকোয়েস্ট রেসপন্স। ওকে, সো দেন আমরা যেটা করব, const span is equal to trace dot get tracer user service dot start span get user by user name, ঠিক আগেরটার মতনই। ওকে, কিন্তু এখানে আমরা একটা মজার কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এর আগের বার শুধুমাত্র আমরা স্প্যান দিছিলাম বিকজ দ্যাট ওয়াজ মোর জেনারেলাইজড ভার্সন, রাইট। বাট রাইট নাও আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গেট ইউজার বা ইউজার নেম। সো আমরা স্পেসিফিক একটা ইউজার নেমের যে গেট সেটা দিয়ে কাজ করতেছি। সো এটা কিন্তু একটু স্পেসিফিক, রাইট, ইটস নট জেনারেল। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে যে আমরা আমাদের স্প্যানের মধ্যে কোন ইউজারটার জন্য আমরা যে কাজটা করছি সেটাকে আমরা অ্যাটাচ করে দিতে পারি। সো এটা আমরা কীভাবে করব, স্প্যান ডট সেট অ্যাট্রিবিউট ইউজার নেম অ্যান্ড দেন ইউজার নেমের ভ্যালু উইচ ইজ requested params dot username. Great. Okay, I just need 1 minute. Okay, so আমি এখানে একটা অ্যাট্রিবিউট সেট করলাম। এরপরে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি আবার ট্রাই ক্যাচ ব্লকটা নিব, ঠিক আছে। মানে এখানে আমার কিছু অপারেশন করা লাগবে, অ্যাসিনক্রোনাস অপারেশন। সো ট্রাই ক্যাচ এরর অ্যান্ড দেন ফাইনালি। সো ট্রাই ব্লকের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি সিম্পলি ইউজার নেমটা আমি নিব আগে, const ইউজার নেম ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস const user is equal to ইউজারের মধ্যে আমি কি করব, await user dot find one where username. ওকে, গ্রেট। দেন আমি যেটা করব, if user, যদি ইউজার থেকে থাকে তাহলে আমি কি করব, এটারে আমি রেডিসের মধ্যে ক্যাশ করে ফেলবো, ঠিক আছে। তো ক্যাশ কীভাবে করে, সেট ex, এখানে আমি দিব ইউজার নেম, এটা হচ্ছে 3600 সেকেন্ড পর্যন্ত এটা ভ্যালিডেট থাকবে, অ্যান্ড ভ্যালিড থাকবে জেসন ডট স্ট্রিংিফাই, সরি জেসন ডট স্ট্রিংিফাই ইউজার, ঠিক আছে, গ্রেট। অ্যান্ড দেন রেসপন্স ডট জেসন ইউজার। ওকে, কিন্তু যদি ইউজার না থাকে তাহলে আমি কি করব, আমি
404 স্ট্যাটাস পাঠিয়ে দিব অ্যান্ড এখানে আমি বলবো যে ইউজার নট ফাউন্ড। ওকে, এরর যদি ক্যাচ করি, কোনো যদি এরর পাই, তাহলে আমি কি করবো, স্প্যানে আমি বলে দেবো যে এরর এক্সেপশন হয়েছে, রেকর্ড এক্সেপশন, অ্যান্ড এখানে আমি বলে দেবো এরর, অ্যান্ড দেন রেসপন্স ডট স্ট্যাটাস 500 ডট সেন্ড এরর ডট মেসেজ। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা কি করব, ফাইনালি ব্লকের মধ্যে স্প্যান ডট এন্ড এটা দিয়ে দেবো, শেষ। ওকে, এবার আমরা একটা রাউট ক্রিয়েট করব ইউজার ক্রিয়েট করার জন্য। সো অ্যাপ ডট পোস্ট স্ল্যাশ ইউজার async request response const span is equal to trace dot get tracer, এটার দিব হচ্ছে user service dot start span create user. Okay, and then try block, catch block, catch error, span dot record exception error, response dot status 500 internal server error, send করে দিব হচ্ছে error dot message. That's it. অ্যান্ড ফাইনালি ব্লকে আমি কি করব, স্প্যানটাকে আমি এন্ড করে দেব, শেষ। আচ্ছা, এরপর এই তিনটা আসলে আমাদের মেইন কোর এপিআই। এরপরে যেগুলো আছে সেগুলো আমি জাস্ট পরিধির থেকে কপি পেস্ট করে নিই, কারণ আই এম অ্যাজিউমিং যে এগুলো খুবই বেসিক আপনাদের জন্য অ্যান্ড এগুলো আপনারা পারবেন, বাট স্টিল আমি এক্সপ্লেন করবো। কিন্তু আমি এই মুহূর্তে জাস্ট ভিডিওটা যাতে বেশি লং না হয় সেটার জন্য আমি জাস্ট এটা শর্ট করার জন্য আমি জাস্ট এই কয়টা জিনিস আমি কপি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, পুট রাউটটা আর ডিলেট রাউটটা, সো এটার আমি এখানে বসাই নিলাম। ফাইন, পুটে কিছুই না, জাস্ট আপডেট করতেছি। আপডেট করার সময় এই মাঝখানে রাখতেছি, এতক্ষণ রাখছিলাম ক্যাশ, এখন রাখবো হচ্ছে ইনভ্যালিডেট ক্যাশ। দ্যাটস ইট। কারণ কি, কারণ যেহেতু ইউজার নেম আপডেট হচ্ছে, তো আমাদের আগে ডাটা ক্যাশ করে তো লাভ নেই। সো আমরা কী করতেছি, ক্যাশটাকে রিমুভ করে ফেলতেছি। এই তো বেসিক্যালি এইটাই। নর্মালি আমরা যেভাবে যে কোনো ক্রাউড অ্যাপ্লিকেশনে যেভাবে আমরা আপডেট করি সেভাবে আপডেট করতেছি, রেডিসের মধ্যে সেভ রাখতেছি, এইভাবে আর কি কাজগুলো করতেছি, শেষ। অ্যান্ড ডিলেটের ক্ষেত্রেও সেম, ক্যাশটাকে রিমুভ করে ফেলতেছি অ্যান্ড একটা স্প্যান বসিয়ে দিয়েছি। স্প্যানের মধ্যে ইউজার নেম সেট করতেছি যে কোন ইউজার ডিলিট করতেছে ইউজারগুলো, দেন সিম্পলি জাস্ট ইউজারটাকে নিচ্ছি, নিয়ে ডিস্ট্রয় করলাম, রেডিস ক্রিয়েট করলাম, একটা 204 স্ট্যাটাস পাঠাইলাম, শেষ। এটাই। আচ্ছা, এবার লাস্টলি যেটা করতে হবে, আমাদেরকে সার্ভারটা তৈরি করতে হবে। সো আমি কি করব, কনস্ট মেইন অ্যাসিং ফাংশন, এখানে আমি কি করলাম, ট্রাই ব্লক নিলাম, ক্যাচ ব্লক নিলাম, ক্যাচ এরর, অ্যান্ড ট্রাই ব্লকের মধ্যে আমি কি করব, অ্যাওয়েট সিকুইলাইজ ডট সিঙ্ক ফোর্স ট্রু, এটা করলাম। অ্যাপ ডট লিসেন 5000, console.log server is running on http localhost 5000, ঠিক আছে। ক্যাচ এরর console.error unable to connect to the database. দেন জাস্ট এই মেনটা আমি কল করে দেব, শেষ। আমাদের সার্ভার রেডি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ডকার কম্পোজ যে অ্যাপ্লিকেশনটা ছিল
ডকার কম্পোজটা রান করব যাতে আমাদের সব কিছু রান হয়। তো এটা আমরা কীভাবে করব? জাস্ট সিম্পলি আচ্ছা, আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে লিনাক্স মেশিনটা, যেটা আমরা পরিধির মেশিন চালাইতেছি, এটাকে আমাদের এটার আইপি অ্যাড্রেসটা কি সেটা জানা লাগবে। সো আইপি অ্যাড্রেস জানতে হলে আমরা কী করা লাগবে? আইপি ইরিডিয়ার শো। ওকে, আমাদের লোকাল হোস্ট যে পোর্টটা, এটা কি 127.0.0.1 হোস্ট লো বন H0টা কি inet 10.183 ডকার 0। ওকে ফাইন। সো আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হইল, আমি ফার্স্টে ডকার কম্পোজটা রান করব। সো ক্লিয়ার ডকার কম্পোজ up d, yeah, it's working.